বোধহয় বিশ্বজিৎ লেফট, বোধহয় প্রবলেম হচ্ছে কোনো রকম। সমীর পেয়েছিস বোধহয়? হ্যাঁ সমীর, 1.3.60 পেয়েছিস বোধহয়। আমি এখন সেন্ড করি আলাদাভাবে, দেখ। বেশ, ওখান থেকে শুরু করছি। দেখ, যেখানে স্টার্টিং আছে বাঁ সাইডে আছে তুর্কি আক্রমণ গজনির লেখা আছে, রেজড এ হ্যান্ড, ঠিক আছে। তুর্কি আক্রমণ গজনির লেখা আছে। ঠিক আছে, মিউট করে দে তারপর। বেশ, কোনো অসুবিধা অবশ্যই বলবি। মিউট করে দে এখন বিশ্বজিৎ। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখানে লেখা আছে হযরত মুহাম্মদ মক্কাতে ইসলাম ধর্মের প্রবর্তন 622 খ্রিস্টাব্দে। এটাই ইম্পর্টেন্ট একটা, যে 622 খ্রিস্টাব্দে মানে 622 খ্রিস্টাব্দে ইসলামী ধর্মের প্রবর্তন। মোটামুটি মাঝে মাঝে আসতে পারে বা কোশ্চেন আসে যে ইসলাম ধর্মের প্রবর্তন করে 622 খ্রিস্টাব্দে, এবং 622 খ্রিস্টাব্দে নতুন ইসলামিক ক্যালেন্ডার শুরু হয়। আর এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে খলিফা পদের সূচনা কে করেন। খলিফা পদের সূচনা হচ্ছে ওই হযরত মুহাম্মদ, মানে যে ওদের এই যে ইসলাম ধর্মের প্রবর্তন করে সেই। নেক্সট হচ্ছে যে গজনির মাহমুদ যেখানে আছে, দেখ ওর নিচেই তো 900 খ্রিস্টাব্দে খলিফা পদের অবসান ঘটে এবং তুর্কিরা স্বাধীন রাজ্য স্থাপন করে। এইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তারপরটা যেটা সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করেন। তো ভালো রকম একটা ইয়ে, এবং বারবার কোশ্চেনও আছে যে প্রথম কতবার ভারত আক্রমণ করেন বা 17 বার ভারত আক্রমণ কে করেন, সুলতান মাহমুদ, ঠিক, গজনি প্রদেশের। এবং 1025 সালে তিনি তার 16তম ভারত আক্রমণে সোমনাথের মন্দির লুট করে। তারা সোমনাথ মন্দির লুট করেন। আচ্ছা, আমার ক্লিয়ার দেখা যাচ্ছে বোধহয় সমীর ভিডিও? হ্যাঁ ঠিক আছে। তো সোমনাথের মন্দির লুট করে কত সালে? 1025। ব্যাস, এইটা ইম্পর্টেন্ট। নেক্সট ডান সাইডে চলে ওই পেজেরই। ওই পেজের ডান সাইডে দেখে নিচ্ছি কিছু আছে কি না। ওই পেজে ডান সাইডে কিছু নেই সেরকম। পেজ নাম্বার 1.3.61 চলে আয়। দুজনে বলছি, পেজ নাম্বার 1.3.61। হ্যাঁ, ওখানে দেখ লেখা আছে পৃথিবীর লেফট সাইডে 1186 খ্রিস্টাব্দে পাঞ্জাব আক্রমণ করেন খুসরু মালিকের হাত থেকে ওই রাজ্য ছিনিয়ে নেওয়া। সব এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে হচ্ছে যে পৃথ্বীরাজ চৌহান 1191 খ্রিস্টাব্দে দিল্লি নিকট তরাইনে প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেন। তো এই ঘড়ি যখন আসছিল তখন কী করেছিল, যে পরিস্থিতি অবস্থা বুঝে উত্তর ভারতে হিন্দু রাজারা পৃথ্বীরাজ চৌহানের মানে ও একটু বাকিগুলোর তুলনায় একটু শক্তিশালী রাজা ছিল, তো ওকে নিয়ে একটা জোট গঠন করেছিল। কিন্তু যাই হোক, 1191 খ্রিস্টাব্দে ওই মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেন তরাইনে প্রথম যুদ্ধে। এই গল্পগুলো জানিস বোধহয় অনেক কিছুই, কিন্তু গল্প এখন করছি না। নেক্সট, পরে আবার কিছু 1192 খ্রিস্টাব্দে তরাইনে দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং নিহত হন। ফলে ভারতের আজমিরে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয়। মোট কথায় 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধ, পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ি দুজনের মধ্যে, আর প্রথম যুদ্ধ হচ্ছে 1191। নেক্সট হচ্ছে যে তারপর লাইন লেখা আছে মোহাম্মদ ঘড়ি তার মুখ্য কুতুবুদ্দিন আইবককে শাসনভার দিয়ে চলে যান। কোথায় চলে যায়? গজনিতে ফিরে চলে যান। তো আজ না ফোনটা সামনে রেখেছি বলে বারবার আমার ধ্যান এই দিকটা এসেছে। এই ফোনটা ভিডিও হচ্ছে, এইটাকে আমি এইদিকে রাখছি। ওকে, যে কোনো করছে। হ্যাঁ, তো মোহাম্মদ ঘড়ি কী করলো? কুতুবুদ্দিন আইবককে ওকে শাসন কাজ দিয়ে গজনিতে ফিরে গেল। গজনি কেন ফিরে গেছিলো, এর পিছনে অনেক কারণ আছে, যেগুলো ডিটেলসগুলো তোদের দরকার পড়বে না, বাট একটা ডিটেলস বলে দিচ্ছি। জেনারেলি সবার দেখবি বাইরে বাইরে কারো ভালো লাগে না, যারা মানে বুঝতে বলো না, আমার ঘরের সামনে কোনো একটি জব হয়ে গেলে ভালো হয়, ঘরের সামনে সবাই চায় ঘরের সামনে জব হয়ে গেলে ভালো হয়। তো এরকম ব্যাপারটা, যে ওর তখন ওদিকে সেটেল ছিল মোহাম্মদ ঘড়ি, ওর ঘরের সামনে ও সেটেল ছিল, ওই জন্য ওকে বলে ভাই আমার এদিকে ভালো লাগছে না, কুতুবুদ্দিন আইবককে শাসনভার দিয়ে দিল, ভাই আমাকে রাজস্ব পাঠাস, ট্যাক্স ফ্যাক্স পাঠাস, তুই আপাতত দেখাশোনা কর। কিন্তু যে বাবর বা এরা মানে বাবর কি ওরা না ঘরে সেটেল ছিল না, মানে ওদের হোম স্টেটে ওরা সেটেল ছিল না, ওদেরকে বাধ্য হয়ে এইদিকে আসতে হয়েছিল। এরকম ব্যাপার। তো যাই হোক, নেক্সট হচ্ছে যে আইবক 1193 খ্রিস্টাব্দে দিল্লি ও মিরাট দখল করেন
এটাও ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যেটা যেটা চন্দেরি যুদ্ধ 1194 খ্রিস্টাব্দে জয়চন্দকে পরাজিত করেন। চন্দেরি যুদ্ধ একটু ইম্পর্টেন্ট, কারণ এটা কোশ্চেনটা আসেনি 3-4 বছর ধরে, আসলেও আসতে পারে। 1194 চন্দেরি যুদ্ধ জয়চন্দকে পরাজিত করেন। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, এখানে কিছু নেই আর। এবারে নেক্সট দেখ, ওই যেটা পিডিএফ আছে তোদের, ওই 1.3.62 পিডিএফ 1.3.62 পেয়ে গেলে বলবি, বিশ্বজিৎ তুইও বলবি। ওকে, সমীর পেয়ে গেছি বোধ হয়, ঠিক বেশ। তো পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় তরাইনি যুদ্ধ, এখানে যেহেতু দিল্লি সুলতানি শাসন 1206 থেকে 1526, ওখান থেকে দেখ। তো পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় তরাইনি যুদ্ধে এই ঘড়ির নিকট হারলো, মানে এক কথায় সোজা কথায় যেটা বলছি, ওর নিকট হারলো। তারপর কি হচ্ছে, মোহাম্মদ ঘড়ি হঠাৎ মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে তার কৃতদাস দ্বারা, এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এখানে ইম্পর্টেন্ট আর কিছু নেই। ইম্পর্টেন্ট থাকে ওই পেজেরই, মানে 1.3.62 পেজের ডান দিকে দাস বংশ আছে 1206 থেকে 1290। তো ওখানে লেখা আছে মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর যে মুসলিম শাসকগণ 1206 খ্রিস্টাব্দ থেকে 1290 পর্যন্ত তাকে বলা হচ্ছিল কৃতদাস, মানে এরা দাস বংশের, দাস বংশ নয় আলাদা, সব কৃতদাস ছিল, এই অনুসারে দাস বংশ নাম দেওয়া হয়েছে। ছিল ওরা তুর্কি, তো তুর্কি সম্প্রদায় ছিল, বাট ওদের মধ্যেও তো দাস প্রথা ছিল, যেমন ইন্ডিয়ানদের মধ্যেও হয়তো আগে দাস প্রথা চলতো, যে ও আমার দাস, পুরো বংশ পরম্পরায় দাস, এরকম ব্যাপার হতো। তো ওদের ওরকম দাস করে রাখা ছিল, বাট ছিল ওরা তুর্কিরা। তো আপাতত এই যে কুতুবি বংশ, যেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক ওর ফাউন্ডার বা স্টার্ট করেছিল। কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে লেখা আছে দেখ, 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ। তারপরে পিডিএফটাই চলে যায়। মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবককে দাস হিসাবে ক্রয় করেন, এটা লেখা আছে, বোধহয় পেয়েছিস 1.3.63 বাঁ দিকে। হ্যাঁ, ওকে। তো ওখানে মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবক তো ওকে দাস হিসাবে কিনেছিল। এবং তারপরে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তারপর জানিস যে ওকে দিয়ে পড়ে চলে গেছিলো, ও আবার কোথায় চলে গেছিলো, গজনিতে চলে গেছিলো, মোহাম্মদ ঘড়ি, হ্যাঁ চলে গেছিলো। এবং কে বলছিল তুই দিল্লিতে দেখ বা এই রাজ্যটা চালা, এইটুকুই। তো এরপর কী হয়েছিল না, মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবক নিজেকে স্বাধীন বলে ঘোষণা করলো। স্বাধীন বলে কেন ঘোষণা করলো, কারণ লোকে ওকে তো বলবেও যে এ তো নিজের অকাতে কিছু নাই, ওর দয়াতে ওকে দিয়েছে বলে। যেই মৃত্যু হলো সেই নিজেকে মানে বলতে, ভাই আমি আর কারো আন্ডার নেই, আমি নিজেই রাজা, এরকম ব্যাপার। তো সুলতান উপাধি ধারণ করলো। আর তারপর কি হচ্ছে না, কুতুবুদ্দিন আইবক ঘড়ি সাম্রাজ্যের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল। মানে এই যে ইতিহাসের প্ল্যানিং, যে হ্যাঁ প্রথমে চুপচাপভাবে সেই ছুঁচ হয়ে ঢোকো ফাল হয়ে বেরো, এরকম ব্যাপারটা অনেকদিন আগে থেকেই চলছে। এই ব্যাপারটা তারও অনেক আগে মহাভারত আমরা দেখতে পাই। হ্যাঁ, ওইরকম এই সব প্ল্যানিং এগুলো প্রচুর অনেক আগে থেকেই চলছে, এখনও চলে। তো যাই হোক, যার মানে যার দয়াতে বা এরকম ব্যাপারে সে শাসন করলো, রাজা হলো, পরে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। কিন্তু এটা কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে যে লক্ষদাতা বা লাখ বক্স কাকে বলা হয়। তিনি প্রচুর দান ধ্যান করতেন এবং মুসলমান লেখকদের 1 লক্ষ কয়েন দান করতেন, তাই তার নাম লেখা হয় লাখ বক্স বা লক্ষদাতা। তো এই ব্যাপার হচ্ছে যে এ দানই বা কেন করতো। দেখ ভাই, ও না প্রথমে দাস ছিল, ঠিক আছে, কৃতদাস ছিল। তো স্টার্টিংয়ে না ও একটু নিজের নামও তো কামাতে হবে, যে হ্যাঁ ভাই লোকে প্রথমে বলছিল যে এ অন্য কারো দয়াতে রাজা হয়েছে, এরকম কিছু আছে। তো লোককে একটু দেখাতো। প্লাস যখন নতুন নতুন তোরাও জব পাবি, তখন ওইরকম খুব ভিকার দিকেও দেখবি, তুই হয়তো আগে 1 টাকা 5 টাকা দিস, কিন্তু এরকম 10 টাকা নোট হয়তো ধরিয়ে দিবি, 10 টাকার জায়গায় হয়তো 20 টাকা নোট ধরিয়ে দিবি। এরকম হয় যখন পয়সা হট করে চলে আসে। তো ওই জন্য ও নতুন নতুন দান করতে খুব ইচ্ছা করে। যারা বংশ পরম্পরায় ধনী ওরা দান খুব কমই করে, কারণ ওটাই ওদের বেশি নর্মাল ব্যাপার। ঠিক ছিল, আমি যেমন একটু নাম ফাম হোক, তো ওই জন্য দান করেছিল প্রথমত স্টার্টিংয়ে খুব। তো ওই জন্য লক্ষ্যদাতা বা লাখ বক্স বলা হয়, ব্যাস এইটা ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে দেখ, তারপর লাইনে আছে সুফি সন্ত খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বিখ্যাত কুতুব মিনার নির্মাণ শুরু করেন। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে শুধু ওইটুকু যে কুতুব মিনার নির্মাণ কে করেন, ওই যে স্টার্টিং ছিল দাস বংশের কুতুবুদ্দিন আইবক।
নেক্সট হচ্ছে যে এর কাজ শেষ করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ যখন আসবে তখন পড়বো। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে দেখ চৌগান খেলতে গিয়ে তিনি মারা যান 1210 খ্রিস্টাব্দে। এই ডেটটা ইম্পর্টেন্ট নয়, বাট চৌগান খেলতে গিয়ে মারা যান, ওই ঘোড়ার ওপর চড়ে পোলো খেলে, তো ওইখানে খেলতে গিয়ে তিনি মারা যান। নেক্সট হচ্ছে আরও দুটো স্থাপন করেছিল, কোয়াত উল ইসলাম মসজিদ আর দিল্লিতে, এবং আজমেরে তৈরি করে আড়াইদিনকা ঝোপড়া। আড়াইদিনকা ঝোপড়া অনেকবার আসে। আড়াইদিনকা ঝোপড়াকে তৈরি করেন ওই কুতুবুদ্দিন আইবক। এবং কোয়াত উল ইসলাম মসজিদ, এটা খুব একটা কোশ্চেনটা আসে না, বাট আড়াইদিনকা ঝোপড়া ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আরাম শাহ। যেরকম আমি বলেছিলাম, ও দেখছি আমি নিজে কষ্ট করে বড় হয়েছি, হ্যাঁ, আমার বেটাকে কোনোদিন কষ্ট দেবো না। নামও রেখেছিল আরাম শাহ। কিন্তু খুব বেশি বৈভব বা কাউকে যদি কোনো ছেলেকে, যদি কারো ছেলেকে ছোটো থেকে কোনো কিছু খাটতে না দেওয়া হয়, সব কিছু হাতের সামনে রাখা হয়, তাহলে ও না ট্যালেন্টেড হয় না, বরং ওর ডাম্প হয়ে যায়। সেরকম ব্যাপার হয়েছিল আরাম শাহ, সব কিছু হাতের মধ্যে দিত। তো কী হয়েছিল, অকর্মণ হয়ে পড়েছিল। তিনি ছিলেন অকর্মণ্য, এবং কুতুবুদ্দিন আইবকের জামাতা এবং বাদাউনের শাসনকর্তা ইলতুৎমিশ সিংহাসনে বসেন, ওকে হাঁটিয়ে পড়ে। তো ইলতুৎমিশ আরাম শাহকে পদচ্যুত করে সিংহাসনে বসেন। সিধা কথা, কারণ যেখানে ওই দুর্বল রাজা হবে সরিয়ে, তখন ওই যুগ ছিল। এখন ভোটের দ্বারা হচ্ছে, তখন যে মানে তখন শুধুমাত্র সভ্যতায় স্টার্টিং চলছে। মানে আজকে আমরা যে সভ্যতায় এখন আমরা চলছে, আজ থেকে এটা 800 বছর আগে তখন এরকম স্টার্টিং চলছিল। তারও কিছুদিন আগে, কিছু বছর আগে ওই সে আলেকজান্ডার ছিল। হ্যাঁ, আলেকজান্ডারের অনেক আগে, হয়তো 400-500 বছর আগে, তখন মানে সভ্যতা শুধুমাত্র স্টার্টিং হচ্ছিল। ক্রূরতা ছিল, হ্যাঁ, যেটা বলে সেই মধ্যযুগীয় বর্বরতা, হ্যাঁ, মানে খুন করো রাজা হও, খুন করো, এরকম ব্যাপার, যেটা এখন ভোটের মাধ্যমে হয়। কিন্তু তখন এটা নর্মাল ছিল, যে খুন করে রাজা হয়ে গেলে ওটা কেউ কিছু বলবে না, মানে বলবে হ্যাঁ ভাই আজ থেকে রাজা, এরকম ব্যাপার। তখন ওটাই চলতো সেই সময়ে। নেক্সট হচ্ছে যে ইলতুৎমিশ। তো তাহলে কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে কি জানা গেল? এই পাতার উদ্দেশ্য, তো কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে ওর নাম ছিল কি, মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি ওকে কৃতদাস হিসাবে কিনেছিল কুতুবুদ্দিন আইবককে। এবং তারপর কী হলো, মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর এই নিজেকে রাজা বললো। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেছিল, এবং আড়াইদিনকা ঝোপড়া আর একটি নিজাম উল মসজিদ, এরকম কিছু আছে। আর কুতুবুদ্দিন আইবক পোলো খেলতে মারা যান, লক্ষ্যতা বা লাখ বক্স বলা হয়। আর ওর বেটার নাম ছিল আরাম শাহ। এটা আসবে না, বাট এরকমই নলেজ ছিল। বাস কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে এইটুকুই। 1206-এ ও রাজা হয়ে মানে নিজেকে প্রতিষ্ঠা করেছিল, 1206 থেকে 1210, বাস এইটুকুই। এবার নেক্সট হচ্ছে ইলতুৎমিশ। তাহলে কুতুবুদ্দিন আইবক সম্বন্ধে এগুলো না কনফিউজিং হয়, যাতে কনফিউজ না হয় ওই জন্য গোটাটা কী পড়লাম সেটা আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে ইলতুৎমিশ। দাঁড়া, আমি একটু জল নিয়ে আসি। ইলতুৎমিশটা পড়ি, তারপর জল আনতে আছি। না এনে নিই, না মাঝখানে পড়া হবে না। ওই চেয়ারটাতে মা, এক মিনিট দাঁড়া, মা একটা অফ করছি। আমি না এই রেকর্ডিংটা অন করতে ভুলে গেছিলাম। সেই 13 মিনিট এখন কী হলো, পড়াবো না, মাঝখানে গ্যাপ গেছে, কোনো অপশন নেই। নেক্সট 1.3.6, ওকে। ওখান থেকে দেখ, জালালউদ্দিনের রাজত্বকালে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে তার ভ্রাতুষ্পুত্র এবং জামাতা, মানে ওই ভাইপো এবং জামাই একই বটে, হ্যাঁ, ভাইপোর সাথে বিয়ে দিয়েছিল। তো এ হচ্ছে ব্যাপারটা কি, যে গুরসাস বা আলাউদ্দিন ছিলেন প্রবল উচ্চাকাঙ্ক্ষী। সাউথের অভিযান কী জন্য বলছে, কারণ জেনারেলি তখন যারাই রাজ করতো না, বেশিরভাগ নর্থ সাইডে বা দিল্লি সাইডে রাজ করতো। এ একটু উচ্চাকাঙ্ক্ষী ছিল যে ও আমি নর্থ না, আমি পুরো এই যেটা ভারতীয় যেটা কন্টিনেন্ট, এই পুরোটাকে আমি দখল করব। তো ওই জন্য দক্ষিণ দিকেও গেছিলো, কিন্তু দক্ষিণ দিকে না যুদ্ধ করা অত সহজ ছিল না, বিকজ দিল্লি উত্তরে না, এই উত্তরপ্রদেশ বল, দিল্লি বল, এটা মোটামুটি একটা সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে পড়ে। হ্যাঁ, হিমালয় বাদ দিকে সমভূমি, কারণ নদীর সাইড ওই নদী থেকে বয়ে আসছে, এরকম ব্যাপার। তো সমভূমি অঞ্চল এগুলো ছিল। সাউথে অনেকে যেত না কি জন্য, কারণ সাউথে না পাহাড় পর্বত বেশি, মালভূমি বেশি, বিন্ধ্য পর্বত, হ্যাঁ, তারপরে এই অন্ধ্রপ্রদেশ, এইসব মধ্যপ্রদেশ থেকে এদের মানে অত সমভূমি না, পাহাড় পর্বতে ঘেরা। তো ওই জন্য না ওইখানে লোকাল মানুষদের সাথে এরা লড়াই করতে পারতো না, কারণ পাহাড় পর্বতে ওদের চড়া অভ্যেস, এরা সমতলে ফাইট করতে অভ্যেস। সমতলে মানুষ তো পাহাড়ে ফট করে উঠতে পারবে না।
নর্থ ইস্টও ওই জন্য খুব কমই জন রাজত্ব করতে পেরেছে, কারণ নর্থ ইস্টে রাজত্ব করতে লড়তেও তো হবে, তো পাহাড়ে উঠে অভ্যস্ত না হলে কী করে হবে, এরকম ব্যাপার। তো এই আলাউদ্দিন খিলজি একটু ইয়ে ছিল, মানে ও একটু উচ্চাকাঙ্ক্ষী ছিল যে আমি রাজ করবো। তো আলাউদ্দিন খিলজিতে তারপরে আছে 1296 থেকে 1316, এটা ইম্পর্টেন্ট নয় সালটা, যেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির মানে জালালউদ্দিনের যে ভ্রাতুষ্পুত্র এবং জামাল ছিল আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন তার কাকাকে হত্যা করলো, জালালউদ্দিন খিলজিকে, এটা সিনেমাতেও দেখতে পাওয়া যায়, তাই না? আলাদা করে দেখিস না, এখন সময় নেই এতটা দেখার। হ্যাঁ, তো ওকে হত্যা করলো, নিয়ে পরে ওই এই আলাউদ্দিন ব্যাপারটা এরকম ছিল যে তিনি প্রথম দিল্লির তুর্কি সুলতান, যিনি রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করেছেন, এবং তিনি ঘোরতর স্বৈরতন্ত্র বিশ্বাস ছিল। মানে স্বৈরতন্ত্র মানে কি, মানে আমি কাউকে চিনি না, শুধুমাত্র আমি আমার অর্ডার ফর্ডার এগুলোকেই জানি, কিন্তু আমার কোনো আপনজন বলে আমি কাউকে চিনি না। কিংশিপ নোজ নো কিংশিপ, কিংশিপ মানে আপনজন, আমার আপন কেউ নাই। মোট কথা আমি মানে কেউ আপন যদি কিছু ভুল করে আমি ওকে মাফ করবো না, এরকম ব্যাপার। মানে ভালো স্বৈরতন্ত্র, হ্যাঁ, যেরকম সেই বলতে পারিস এক ধরনের হিটলার টাইপের ছিল, এরকম ব্যাপার। তো আপাতত নেক্সট হচ্ছে যে এই যে ইম্পর্টেন্ট, এটা দাক্ষিণাত্যে আলাউদ্দিন সেনাপতি ছিল মালিক কাফুর, পরাজিত করেন রামচন্দ্রকে। রামচন্দ্র কোথায় ছিল? দেবগিরি যাদব বংশ শাসক। এটা দক্ষিণাত্যের প্রতাপ রুদ্রদেবকে ওয়ারাঙ্গলের কাকতীয় বংশাশক। এবং তৃতীয় বীরবল্লাল, বীরবল্লাল এটা ইয়েতে পাওয়া যায়, ওই যে বাহুবলী, ওখানে ভল্লালও দেব ওখানে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এইগুলো ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম আলেকজান্ডার বা সিকন্দরি শাহী উপাধি নেন কে? আলাউদ্দিন খিলজি। এত পর্যন্ত আলাউদ্দিন খিলজি সম্বন্ধে কী জানলাম? যা ও একটু স্বৈরতান্ত্রিক টাইপের ছিল, এবং ওর যে সেনাপতি ছিল মালিক কাফুর। হ্যাঁ, এবং ও সাউথে যুদ্ধ করতে অগ্রসর হয়েছিল, কে? ওই আলাউদ্দিন খিলজি। ওকে। আর আলাউদ্দিন খিলজি জাস্ট আগে কে রাজা ছিল? জালালউদ্দিন খিলজি। মানে খিলজি বংশের 2 নম্বর হচ্ছে আলাউদ্দিন খিলজি। এখানে আলাউদ্দিন খিলজি শাসন সংস্কার সম্বন্ধে দেওয়া আছে। আলাউদ্দিন খিলজি প্রথমে বলেছে ও নিজে সব কিছু, ও সেই অনেকটা বলবনের মতো, কিন্তু বলবন কি ছিল? ওরা ছিল ইয়ে ওই ওই দাস বংশের, তাই না? দাস বংশ ছিল বলবনটা। আর কিন্তু এই যে আলাউদ্দিন খিলজি, এরা এরা খিলজি। অবশ্য আলাউদ্দিন খিলজি বল বা জালালউদ্দিন খিলজি বল বা কুতুবুদ্দিন আইবক থেকে ইলতুৎমিশ রাজিয়া সুলতান, এরা সবাই তুর্কি, ঠিক। কিন্তু খলজি কী জন্য? তো একটু আগে পড়লাম যে এরা আফগান ভাবধারার সাথে মিশে তুর্কিরা এদেরকে তুর্কি মনে করতো না, যাই হোক, তো ওই জন্য আপাতত এরা খলজি, ঠিক আছে। তো এই যে আলাউদ্দিন খিলজি এই প্রথম আলেকজান্ডার বা সিকান্দারি শাহী উপাধি নেন এত পর্যন্ত। নেক্সট হচ্ছে যে অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন, অবশ্যই করবে, কারণ নিজের রাজা তো নিজের হাতে সব কিছু রাখবে। গুপ্তচর বাহিনী পুনর্গঠিত গুপ্তচর বাহিনী রাখবে, নর্মাল ব্যাপার, মদ্যপান নিষিদ্ধ, চল ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আলাউদ্দিন তার বিশাল সেনাবাহিনীকে নগদ অর্থে বেতন দিতেন। তো নগদ অর্থে বেতন দিতেন আলাউদ্দিন, মানে নগদ অর্থে বেতন কোশ্চেনটা আসে যে কে নগদ অর্থে বেতন দিত? আলাউদ্দিন খিলজি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট, দাগ এবং হুলিয়া প্রথা। দাগ হচ্ছে ওই সেই, 1 মিনিট দাঁড়া, হ্যাঁ। তো নেক্সট হচ্ছে যে কী ব্যাপার বললাম, যে ওই সেই ঘোড়াতে সেই লিখে দেয় না, দাগ কেটে দেয়, বা দেখবে সেই আমি দেখেছি যে ছাগলগুলো সেই ওইরকম 3টে দাগ কেটে দেয়, যাতে এরকম আমাদের এইটা আমাদের ছাগল, এটা আমাদের ছাগল, দাগ কেটে দেয় না, ওই তো ওটা হচ্ছে দাগ প্রথা, ওটা ঘোড়াতে দাগ কাটা হতো। তো অশ্বের চিহ্নিতকরণ দাগ প্রথা। এবং হুলিয়া হচ্ছে সেনা চিহ্ন, বলতে সেনাতে কোনো ট্যাটু করা হতো এরকম ব্যাপার, কিংবা কোনো দাগ করানো হতো এরকম ব্যাপার, আর কিছু না। তো দাগ এবং হুলিয়া কার সময়? এটা হচ্ছে আলাউদ্দিনের সময়, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ভালো করে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে ওর পরে আছে দেখ ওই পাতাতে ডান দিকে আছে 1.3.65 রাইট হ্যান্ড সাইড, এই যে তিনি বাজার ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য সাহনাই মান্ডি নামে রাজকর্মচারী নিযুক্ত করেন। তো এই পদটা প্রতিষ্ঠা করেছে, যেমন একটা গ্রামের বা একটা ইয়ের ওই ব্লকের দেখাশোনার দায়িত্ব কার? বিডিওর। সেরকম এই যে বাজার ব্যবস্থার দেখাশোনার দায়িত্ব ওটার নাম দিয়ে দিল কি? সাহনাই মন্ডি নামে রাজকর্মচারী। মানে ওর পোস্টের নাম হচ্ছে সাহনাই মন্ডি। তো ওদের নিজেদের ল্যাঙ্গুয়েজ সাহনাই মন্ডি। নেক্সট হচ্ছে মুনহিয়ান নামে গুপ্তচর নিয়োগ করেন। তো মুনহিয়ান গুপ্তচর কার ছিল? আলাউদ্দিন খিলজির। আর প্রত্যেকটি দ্রব্যের মূল্য স্থির করা ছিল, এর থেকে বেশি দাম নেবে না। নেক্সট হচ্ছে যে কর সংগ্রহের জন্য দিওয়ানি মুস্তাখা রাজ, হ্যাঁ, খাজনা সংগ্রহের জন্য এই দপ্তরটা গঠন করেছিল, এটা একটি ইম্পর্টেন্ট। আর নেক্সট হচ্ছে ভূমি পরিমাপ করে, এই আলাউদ্দিন খিলজি ভূমি পরিমাপ করে নগদ অর্থে ভূমি রাজস্ব ব্যবস্থা করেন, এটা এতটা ইম্পর্টেন্ট নয়।
না, এটা এটা ভালো ইম্পর্টেন্ট। দিল্লি সুলতান সাম্রাজ্য মানে সুলতানি সাম্রাজ্যের প্রথম সুলতান আলাউদ্দিন খলজি ভূমি পরিমাপ করে এবং নগরদত্তে ভূমি রাজস্ব ব্যবস্থা করে। তো ভূমি পরিমাপ এবং কৃষি কাজ ব্যবস্থা, সাহনাই মন্ডি বাজার ব্যবস্থা এবং সেনাদের দাগ এবং হুলিয়া প্রথা, হ্যাঁ, গুপ্তচর ব্যবস্থা, আর কি সাহনাই মন্ডি পড়লাম, আর একটা হচ্ছে দিওয়ানি মুস্তাখারাজ বা ট্যাক্স আদায়ের জন্য, এইগুলো সবই হচ্ছে আলাউদ্দিন খিলজি। তো স্টার্টিং হচ্ছে খিলজি জালালউদ্দিন খিলজি থেকে, বাট ইম্পর্টেন্ট হচ্ছে আলাউদ্দিন খিলজি এই খিলজি বংশটাতে। তাহলে ওই ও একটু স্বৈরতন্ত্র ছিল, হ্যাঁ, ও বাকি অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে দাগ এবং হুলিয়া প্রথা, হ্যাঁ, তারপরে এই সাওনাই মন্ডি এবং গুপ্তচর বাহিনী গঠন করেছিলেন। আর একটা হচ্ছে যেটা এখন বললাম যে ভূমি রাজস্ব ব্যবস্থা স্টার্ট করেছিল এবং ভূমি পরিমাপ করা স্টার্ট করেছিল এই আলাউদ্দিন খিলজি। আর মুনহিয়ান গুপ্তচর, আর একটা হচ্ছে দিওয়ানি মুস্তাখারাজ। তো দেওয়ান খাজাঞ্চি এরকম ব্যাপার, এই খাজনার সাথে সম্পর্কিত। দিওয়ান দিওয়ান নামটা একটু মানে মোটামুটি শোনা, এই 90s শতকের ফিল্মগুলোতে দেখবি ওই দেওয়ান লেখা থাকে, দিওয়ান সাহাব, মানে ও ট্যাক্স আদায় করতো বা ওকে খাজনা দিত, ও আবার ওই খাজনাটা রাজাকে পে করতো। এরকমভাবেই চলে আসছে সিনেমা সবগুলো এসে বলে না যে সমাজের দর্পণ বা যা কিছু ঘটছে ওগুলো মিলিয়ে দেখাচ্ছেন। বাট এখন হয়তো ওটা না আর নেই, সেটা আগে ছিল, এখন কাল্পনিক ব্যাপারটা হয়ে যায়। যাই হোক, আলাউদ্দিন খিলজি নিয়ে এখানে আপাতত আর কিছু দেখতে পাচ্ছি না। নেক্সট আসি দেখ সামরিক সংগঠন ওই পেজে 1.3.65। ওখানে যে পরবর্তীকালে মালিক কাফুর সেনাপ্রধান হন এবং আলাউদ্দিন চিতোর আক্রমণ করে রানা রতন সিং বীরের মতো যুদ্ধ তার রানী পদ্মাবতী জহর পালন করে। এই পদ্মাবতী যেটা ওর হাজব্যান্ড নাম রানা রতন সিং, সেই ইয়েতে শাহিদ কাপুর আছে ওখানে, হ্যাঁ। তো যাই হোক, পদ্মাবতী আর রতন সিং, ঠিক। এটা কি চিত্তোর আক্রমণ, চিত্তোরের রানী। আর এখানে ব্যাপার হচ্ছে যে শিল্প সাহিত্য সম্বন্ধে আছে আমির খসরু এবং মীর হাসান দলভি তার রাজসভা আলোকিত। এই আমির খসরু কার সময় ছিল? আমির খসরু বলবনের সময় ছিল। আরে বেঁচে থাকতে তো পারে, ও ডেথ হয়নি, ও আগে ছিল বলবনের, এখন এই বলবন নেই, তো এখন হচ্ছে আলাউদ্দিন খিলজি। ওদের কি, ওরা শুধু গান বাজাবে, সাহিত্য লিখবে, এরকম ব্যাপার। তো এই আমির খসরু এর সময়ও ছিল, তাহলে এই আলাউদ্দিন খিলজির সময়ও। আর নেক্সট হচ্ছে যে তিনি কুতুব মিনারের প্রবেশস্থানে আলাই দরওয়াজা নির্মাণ করেন। আমি তো বললাম যে আলাউদ্দিন নিজের নাম হয়ে কুতুব মিনারের যেটা থেকে স্টার্টিং বা কুতুব মিনার প্রবেশস্থল যেদিক দিয়ে ঘর মানে কুতুব মিনার দেখার জন্য যাচ্ছে, সেইখানে একটা বড় মতো দরওয়াজা আলাই দরওয়াজা বানিয়ে নিল। নেক্সট হচ্ছে সিরিতে নতুন রাজধানী স্থাপন করে। সিরি বলতে দিল্লি, সিরি দিল্লির পুরো নাম। তো এখানে পর্যন্ত আলাউদ্দিন খিলজি শেষ হলো। নেক্সট হচ্ছে দেখ মুবারক খান। মুবারক খান দাঁড়া এক মিনিট, জল খাই দাঁড়া। ওকে, তো মুবারক খান, এখানে মালিক কাফুরের মৃত্যুর পর আলাউদ্দিনের পুত্র কুতুবউদ্দিন মুবারক কারাগার থেকে মুক্ত হন। তো যতদূর জানা যায় যে কুতুবউদ্দিনের এই যে আলাউদ্দিন খিলজি যে ছেলে ছিল, ওকে বোধহয় মালিক কাফুর ও বোধহয় কারাগারে ভরে দিয়েছিল। তো যাই হোক, ওটাও ইম্পর্টেন্ট নয়। যেখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জনৈক খসরু খান নামক যুবকের দ্বারা প্রভাবিত এবং তাকে ওয়াজির পদে নিয়োগ করেন। কে? এই যে সুমিল লেফট, এক মিনিট ওয়েট করছি সমুখে আসার। হ্যাঁ, বিশ্বজিৎ শুনতে পাচ্ছিস? আমি ওই জন্য অপেক্ষা করছি। একবার ফোন করতে ওকে, সমীরকে। যে জায়গাটা একটু পড়া দরকার, দেখ ওইখানটা, হ্যাঁ ঠিক আছে বেশ, দেখ ওখানে একটু লেখাটা পড়ে নিয়ে, যেটা মুবারক খান আছে ওখানে দেখ মাত্র 5টা লাইন আছে, একটু ওখানটা বোঝাবে। হট করে যদি খতম করে দেয় না জায়গাটা একটু, ওই জায়গায় কোশ্চেন কিছু নেই,
বাট শেষটা এরকম হচ্ছে খিলজি সম্প্রদায়ের, যে মালিক কাফুরের মৃত্যুর পর আলাউদ্দিনের পুত্র কুতুবুদ্দিন মুবারক কারাগার থেকে মুক্ত হন এবং কিছুদিন শিশু সুলতান শিহাবুদ্দিন ওমরের প্রতিনিধি রূপে শাসন কার্য চালান। নেক্সট হচ্ছে যে কিছুদিন পরে তিনি শিশু সুলতানকে হত্যা করেন এবং সিংহাসনে বসে তিনি উদারনীতি গ্রহণে তিনি আলাউদ্দিনের সমস্ত কঠোর আইন প্রত্যাহার করেন। এই শিশু সুলতান শিহাবুদ্দিন ওমর এ কে ছিল? শিহাবুদ্দিন ওমর সম্বন্ধে একটু আগে দেওয়া নেই, এটা ইম্পর্টেন্টও নয়। যাই হোক, ধরনের ওরাই কেউ ছিল, যাই হোক শিহাবুদ্দিন ওমর ওর প্রতিনিধি রূপে কার্য করেছিল। নেক্সট জনৈক খসরু খান নামক যুবকের দ্বারা প্রভাবিত হন এবং তাকে ওয়াজির পদে নিয়োগ করেন এবং শেষ পর্যন্ত খসরু চক্রান্তে তিনি নিহত হন, তার মৃত্যুতে খলজি বংশের অবসান ঘটেন। তো এই যে আপাতত খসরু এর চক্রান্তে নিহত হন কে? মুবারক খান, এবং খলজি বংশের অবসান ঘটে। তো আপাতত এখানে কোশ্চেন কিছু নেই, যতদূর কোশ্চেন আছে যেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি নিয়ে। তো আলাউদ্দিন খলজির সম্বন্ধে আমি একবার বলে দিচ্ছি। ওই যে ট্যাক্স ব্যবস্থা, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, সায়নাই মন্ডি এবং কর ব্যবস্থা, এবং এই যে দাগ এবং হুলিয়া প্রথা সেনাবাহিনীর, হ্যাঁ, আর মালিক কাফুর ওর নায়ক ছিল, আর এই যে রাজা রতন সিং ওর রানী পদ্মিনী, চিত্তর আক্রমণ, জহর ব্রত, এ আলাউদ্দিন খিলজির সময়ে সমস্ত। হ্যাঁ, আর কি এখানে আবার তার কি আছে, বাস সাউনাই মন্ডি এটা বললাম, দিওয়ানি মুস্তকরায় দিওয়ান বা ট্যাক্স ব্যাপারগুলো। আলাউদ্দিন খিলজি তার আপাতত সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। তো আলাউদ্দিন খিলজিটা ভালো রকম বড় চ্যাপ্টার। নেক্সট হচ্ছে যে খসরু খান, একটু জানা দরকার। কুতুবুদ্দিন মুবারক শাহের পুত্র হচ্ছে খসরু খান, নাসিরুদ্দিন খসরু শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। নেক্সট যেটা হচ্ছে দীপাপুলের শাসক গাজী মালিক খসরু খানকে হত্যা করেন এবং গাজী মালিক গিয়াসুদ্দিন তুগলক শাহ উপাধি ধারণ করে। তো এই গিয়াসুদ্দিন তুগলকটা ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট সেটুকু বলছি, যে গিয়াসুদ্দিন তুগলকের আগের নাম কী ছিল? ওর নাম ছিল গাজী মালিক। সবগুলো জানা দরকার নেই, যেটুকু দরকার সেটুকু, কারণ সবগুলো জানলে এতটা মাথায় রাখতে হবে, প্লাস রিভাইজ করতে হবে। টোটালি জানলে আমি টোটাল রিভাইজ করার সময় পাবো না। তো শুধুমাত্র ইতিহাস পড়ছি এখন। এরপর সায়েন্সে আবার তিনটে আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। এরপর ইতিহাস আবার ভূগোল আছে, ইকোনমিক্স আছে, পলিটি আছে, জিওগ্রাফি আছে, ইএনভিএস আছে, প্লাস যেটা স্ট্যাটিক্স এগুলো আছে। আমি ইতিহাসেই আমি এত মোটাগুলো পড়ে দিই, প্রচণ্ড চাপ পড়ে যাবে। ওই জন্য সিলেক্টেড পার্ট তোকে চয়েস করতে হবে এবং ওইগুলো যেন মনে থাকে। যেমন অঙ্ক তো আমি তোদেরকে বললাম যে সব করা দরকার নেই, বাট যতটুকু পড়াচ্ছি অতটুকু যেন হাত থাকে। সেরকমভাবে জিকেটাও, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই পড়াচ্ছি। নেক্সট ইম্পর্টেন্ট যেটা আছে দেখ, পেজ নাম্বার 1.3.66, জাস্ট তারপরে এই পিডিএফটা বুঝতে পেয়েছিস? ওকে, হ্যাঁ, তুগলক বংশ, ঠিক। ওখানে আছে দেখ, গাজী মালিক খসরু খানকে হত্যা করে খলজি বংশের অবসান ঘটান এবং তুগলক বংশের শুরুয়াত করেন। এবং গাজী মালিক কি উপাধি নেন? গিয়াসুদ্দিন তুগলক। একটু আগেই পড়লাম এটা। নেক্সট এটা ইম্পর্টেন্ট হচ্ছে, তিনি প্রথম সেচের জন্য খাল নির্মাণ করেন এবং দুর্ভিক্ষ দূর করার ব্যবস্থা করেন। তো গিয়াসুদ্দিন তুগলক একটু ভালো মাপের মানুষ ছিল, হ্যাঁ। তো সেচের জন্য খাল নির্মাণ করেন এবং দুর্ভিক্ষ দূরীকরণের ব্যবস্থা করেন। পুলিশ এবং বিচার বিভাগের নানা রকম সংস্কার করেন এবং কৃষি ঋণ অনাবৃষ্টির সময়, যেমন বৃষ্টি হতো না, টাকা ধার দিত, হ্যাঁ। তো ওইটা হচ্ছে তকফি বা কৃষি ঋণ। তো নেক্সট এই যেমন যাদের ঘর নাই ওদের জন্য সেই ওইটাকে কী বলছে, ওই বোধহয় এই মেরা ঘর না কি বলছিল বেশ, এই ইয়েতে যে আমাদের তো সেই প্রকল্পটার নাম কি, যেটাতে সেই ঘর করে দিচ্ছিল, মানে সবার যাতে ঘর হয় ওই জন্য। বোধহয় এটা সেন্ট্রালে না স্টেটে সেটা বলেছিলাম, বোধহয় সেন্ট্রালে বটে বোধহয়, যেটা ঘর। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওই সেই বলছিল যে হ্যাঁ আমিও এবার ঘর হবে, এতটা ঋণ পাওয়া যাবে, এরকম ব্যাপার। যাই হোক, তো ওরকম ব্যাপার, যখন বৃষ্টি হতো না তখন তকভি ঋণ ধার দিত টাকা, হ্যাঁ। নেক্সট হচ্ছে যে গিয়াসুদ্দিন তার জ্যৈষ্ঠ পুত্র, বড় পুত্র ছিল জুনা খান নেতৃত্বে ওয়ারাঙ্গল বিদ্রোহে তার প্রথম অভিযান ব্যর্থ। নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তিনি দিল্লির নিকট তুগলকাবাদে তার রাজধানী স্থাপন করেন। এই তুগলকাবাদ হচ্ছে গিয়াসুদ্দিন তুগলকের মানে ওর সাথে সম্পর্কিত। তুগলক সুফি সন শেখ নিজামুদ্দিন আউলিয়া, তো শেখ নিজামুদ্দিন আউলিয়া
এই নামটা হয়েছে ওই গানটা শুনতে হয় কুম ফায়ার কুম, ওই সেই কি নাম ওর নামটা হচ্ছে, আরে যাই হোক, তো ওখানে ইয়ে আছে না, নাম মনে পড়ছে না এখন, যাই হোক ওই কুম ফায়ার কুম ওই গানটা দিয়ে আছে না, ইয়ে ইয়ার নিজামুদ্দিন অলি ইয়ার নিজামুদ্দিন সরকার, বল শুনেছিস বিশ্বজিৎ? তো এই নিজামুদ্দিন আউলিয়া তাহলে কে, এদেরই সুফি সন্ত বা এদেরই ধর্মগুরু এক ধরনের। হ্যাঁ, তো এই নিজামুদ্দিন আউলিয়া গিয়াসুদ্দিন তুগলকের সময় ছিল। হুম, এবং তারপর তার পুত্র জুনা খাঁ, তিনি একটি দুর্ঘটনা মারা যাচ্ছে, তাহলে দুর্ঘটনা দুজন মারা যাচ্ছে আপাতত, কুতুবুদ্দিন আইবক মারা যাচ্ছে, একটু ও এক ধরনের ভালো মানুষ ছিল বলতে পারিস, লক্ষ্যদাতা নামে পরিচিত ছিল, এও একটু ভালো ধরনের মানুষ ছিল গিয়াসুদ্দিন তুগলক, বাট দুর্ঘটনায় অভদ্র মঞ্চে কাঠের মঞ্চ ভেঙে পড়ে, তো মৃত্যু হয়। এবং তার পুত্র জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলক নামে ধারণ করে সিংহাসন বসেন। তাহলে মোহাম্মদ বিন তুগলক হচ্ছে ওই গিয়াসুদ্দিন তুগলকেরই ছেলে নাম। তো মোহাম্মদ বিন তুগলকের ব্যাকেট লেখা আছে অকৃতকার্য আদর্শবাদী, মানেটা হচ্ছে এরকম যে আদর্শবাদী বটে, আইডিয়ার বটে, বাট কৃতকার্য হয়নি বা অকৃতকার্য মানে সফল হয়নি, ব্যাস এইটুকু, ঠিক আছে। তো এইটি সম্বন্ধে পড়ছি, দেখবেন তারা। তো দেখ ডান দিকে দেখ, চলো ডান দিকে না, ওইখানেই দেখ মোহাম্মদ বিন তুগলক যেখানে রয়েছে ওখানে আছে অসাধারণ মৌলিকত্ব এবং সৃজন শক্তির অধিকারী মোহাম্মদ বিন তুগলক ছিলেন এক অদ্ভুত চরিত্র, মানে তিনি সাহিত্য ধর্ম দর্শন ও বুৎপত্তি মানে সবগুলো ওর আন্ডারে ছিল। হ্যাঁ, সাহিত্য ধর্ম দর্শন, 5টি বিখ্যাত প্রকল্প ছিল। এখানে ব্যাপারটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখ ওই পেজের ডান দিকে 1.3.66 পেজের ডান সাইডে, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে, যে দিল্লি থেকে ও দেবগিরিতে রাজধানী স্থান করেন 1327 খ্রিস্টাব্দে, যেটা ওই দাক্ষিণাত্যে দেবগিরিতে নিজের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন এবং নাম দেন দৌলতাবাদ। এটা সম্বন্ধে পড়েছিলাম যে অনেক সবাইকে যেতে বলেছিল, তো ওইরকম তখন জঙ্গলের রাস্তা, কোনো হয়তো জলের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সবাই গেছিলো ওখান থেকে দিল্লি থেকে মহারাষ্ট্র, মানে এই দৌলতাবাদ তো মহারাষ্ট্রই। তো ওখানে গিয়েছিল, নিয়ে পরে তারপর আবার ওই সেখান থেকে দেখলো যে না রাজ্য চালানো ভালো হচ্ছে না, যেটা ওকে আগে থেকেই ওর যে যারা একটু সলাহ দিত ওরা বলেছিল, তখন দেখছি না সত্যিই তো চালানো যাচ্ছে না, আবার দিল্লিতে ফিরে এলো। হ্যাঁ, তো এরকমভাবে ভালো রকম হ্যারাসমেন্ট হয়েছিল পাবলিকদের নিয়ে পরে, যাই হোক। তো এটা ব্যাপার হচ্ছে যেটা প্রতীকী মুদ্রার প্রচলন, মানে এই সেই এখন আমরা যেরকম নোটের ব্যবস্থা ইয়ে করছি, ও সেরকম ওরকম ব্যবস্থা করেছিল প্রতীকী মুদ্রার প্রচলন। হ্যাঁ, মানে কি দেখ প্রতীকী মুদ্রা এখন আমরা ব্যবহার করছি ফিউচারে, মানে এই আধুনিক যুগে ব্যবহার করছি। তুই যে 10 টাকা নোটটা, 10 টাকা নোটটার মধ্যে ইয়ে পাস ওই আছে যে 10 গ্রাম সোনা বটে, এটা যেরকম সোনা কয়েন ছিল রূপোর কয়েন ছিল ওটা তো বটে নয় তো, তাই না বিশ্বজিৎ? হ্যাঁ বিশ্বজিৎ, এটা তো আমাদের 10 টাকা নোটটা বা 100 টাকার নোট বা 500 টাকার নোট, এগুলো তো আর 10 গ্রাম 20 গ্রাম সোনা তো নয়, জাস্ট কাগজ এক ধরনের, তাই তো? ওটা মান্যতা প্রাপ্ত এইরকমই, ঠিক। তো ও এক ধরনের ভবিষ্যতের ব্যাপারটাও ওই এক ধরনের মানে ভেবে নিয়েছিল যে মানে এতটা অ্যাডভান্স ছিল নিজের এজে, যে হ্যাঁ ভাই নোটের মতো ব্যবস্থাটা শুরু করেছিল, যে প্রকৃত সোনা বা রূপা না দিয়ে ওই ইয়ে প্রতীকী মুদ্রা এইগুলোকে বলে যেগুলো আমরা ব্যবহার করছি এখন। এইগুলো তুই ওই 10 টাকা ওজন করবে না, তো সোনার মতো পাবি না রূপার মতো পাবি বা না 1000 সোনার মতো পাবি, ওরকম কয়না চালি প্রতীকী মুদ্রা। হ্যাঁ, ওইটাকে বলছে। যা ওটাকে মান্যতা প্রাপ্ত, তো অ্যাডভান্স লেভেলে ছিল। যাই হোক অনেকগুলোতে ফেল হয়েছিল, কিন্তু ভালো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে তিনি রৌপ্য মুদ্রার পরিবর্তে স্বল্প মূল্যে তামার মুদ্রা প্রচলন করেন। নেক্সট হচ্ছে খোরাসান অভিযান, এটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা মরক্কোর পর্যটক অভিযাত্রী ইবন বতুতা দিল্লি এসেছিলেন এবং তার সময় 1334 খ্রিস্টাব্দে তিনি রাজধানী কাজী, তো মোট কথায় যে ইবন বতুতা, সেই বন বিনভাবে মনে রাখার চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক, তো বন এটা তো বিন আছে, তো এরকম ব্যাপার। এই যে ইবন বতুতার লেখার নাম কি, ওটা কিতাবুল রহেলা বা সফরনামা, বাস। নেক্সট মোহাম্মদ বিন তুগলকের জীবনের শেষ দিন কেটেছে বিদ্রোহ দমন করতে করতে। হ্যাঁ, আর তার মৃত্যুতে ঐতিহাসিক বর্ণনা করেছেন তার মৃত্যুতে তিনি প্রজাবর্গের হাত থেকে মুক্তি পান এবং প্রজারাও তার হাত থেকে মুক্তি পায়, মানে এক ধরনের ভালো রকম ওরাও অশান্তি হয়েছিল এরকম ব্যাপার। নেক্সট হচ্ছে
ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকটা ইম্পর্টেন্ট, একটু ধর আমি জল খেয়ে নিচ্ছি। বিশ্বজিৎ তোকে 3টে পর্যন্ত করে দিচ্ছি, হ্যাঁ টাইম আছে তো? হ্যাঁ একটু একটু আমি জল খেয়ে নিচ্ছি। হ্যাঁ মা। ওকে নেক্সট দেখ, ফিরোজ শাহ তুগলক। তো তাহলে আমি একটা সাম আপ করে দিচ্ছি যে এর আগে কী পড়লাম আমি। এর আগে যেটা মেন ইম্পর্টেন্ট ছিল সেটা আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির পর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা পেলাম কি গিয়াসউদ্দিন তুগলক। একটু ভালো ধরনের ছিল এবং দুজন ভালো ধরনের ছিল। আইবক ও পড়লো ইয়ে থেকে, ঘোড়া থেকে মরে গেল। এও সেই ফাংশনে কিছু ছিল, কাঠের মঞ্চটা ভেঙে মরে গেল গিয়াসউদ্দিন তুগলক। তো এই যে গাজী মালিক এরই নাম ছিল। নেক্সট হচ্ছে যে গিয়াসউদ্দিন তুগলক সময় আর কি এই যে বনাবেশের সময় তকভির ইন্দি ছিল। আর ওই যে নিজামুদ্দিন আউলিয়া একটা ভালো লোক, ওই ভালো মানুষের সময় ছিল গিয়াসউদ্দিন তুগলকের সময়। ওরই ছেলের নাম ছিল জুনা খাঁ, যে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক নাম নিয়ে ওই অকৃতকার্য আদর্শবাদী। প্রতীকী মুদ্রার প্রচলন এবং দেবগীতের রাজধানীর স্থানান্তর কোশ্চেনে প্রায়ই আসে। মরক্কোর অভিযাত্রী ইবন বতুতা এর সময় এসেছিল, যে কিতাবুল রহেলা লিখেছিল। বাস আপাতত আর কিছু নেই এর সম্বন্ধে, মোহাম্মদ বিন তুগলক সম্বন্ধে। নেক্সট হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে এটা দেখ, নগরকোট অভিযানের সময় তিনি নগরকোটের রাজগ্রন্থাগার এবং জলময়ী, এখানে এতটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি পুনরায় ইফতার প্রথা প্রবর্তন করেন, এটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট, ফিরোজ শাহ তুগলকের কাছে প্রায় 1,80,000 ইয়ে ছিল, দাস ছিল, এবং এই জন্য দিওয়ানি বন্দেগানি নামে দাস বিভাগ চালু করেন। তো দাস বিভাগ কার কাছে ছিল? ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখ, কেটে যাবে এখনই, কারণ এখন কারেন্ট এলো তো। শুনতে পাচ্ছিস বিশ্বজিৎ? হ্যাঁ হ্যালো বিশ্বজিৎ, শুনতে পাচ্ছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল ঠিক আছে, আর 5 মিনিট পরে নে। হ্যাঁ শেষ, হ্যাঁ হ্যাঁ বল বল। ও ঠিক আছে, ফোন হয়ে গেছে? হ্যাঁ ফোন হয়ে গেছে। ওকে দেখ 1.3.66 আমি তোকে মিউট করছি, মিউট করে দে। ওকে, তো যেখান থেকে আমি একবার ইয়ে করে দিচ্ছি সামাপ, এটা হচ্ছে এই ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের স্টার্টিং ইয়ে হচ্ছে যে ওর কাছে 1,80,000 দাস ছিল। তো ওই জন্য দাস ব্যবস্থা বা দাস বিভাগ, দিওয়ানি বন্দেগানি নাম চালু ছিল। তো ফিরোজ শাহ তুগলক তাই এর কাছে দাস ছিল। নেক্সট 1.3.67 জাস্ট তার পরের পিডিএফটা, মানে পিডিএফ না, পরের পেজটা ওই পিডিএফেরই। বুঝতে পেরে গেছি বিশ্বজিৎ? ওকে, তো এখানে কী আছে, যমুনা খাল, হ্যাঁ যমুনা খাল এই হিসার শহর থেকে আসার জন্য খাল কাটা হয়, শতদূর থেকে ঘর ঘরতে জল আনতে ছাড়ানোর খাল কাটা হয়। তো এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 4টে নতুন শহর, ফিরোজাবাদ, ফতেহাবাদ, জৌনপুর, হিসার, এই 4টে স্থাপন করেন এই কে তুগলক, ফিরোজ শাহ তুগলক। ফিরোজাবাদ, ফতেহাবাদ, জৌনপুর, হিসার। হিন্দুদের উপর এমনকি ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপিত করা হয়। হ্যাঁ, তো এবং 28টি দ্রব্য থেকে কর বিলোপ করা হয়। মোট কথা এই যে হিন্দুদের উপর এবং ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপিত হয়। নেক্সট হচ্ছে আর কি ইম্পর্টেন্ট আছে, ফিরোজ শাহ কোটলা ওই বানিয়েছে, ঠিক এই ফিরোজ শাহ তুগলক নাম অনুসারে সেম, বুঝতে পারছিস। আর ওই উল্লেখযোগ্য ঐতিহাসিক নাম কী ছিল? বারানি। ঐতিহাসিক বারানি। তো তারিখই ফিরোজ শাহী। তো ফিরোজ শাহ তুগলকের সময় ছিল, তো রাজাকে খুশি করতে হবে, ওই ওর নাম দিয়ে লিখেছে তারিখি ফিরোজ শাহী। ফতেহাই জাহাঙ্গীরি এই দুটো লিখেছে। আর এই যে নেক্সট হচ্ছে যে এই ফিরোজ শাহ তুগলকের সময় জিজিয়া ছিল হিন্দুদের জন্য কর, মানে গোটা অমুসলিমদের জন্য, মানে মুসলিম বাদ দিয়ে বাকি যে কোনো ধর্মের জন্য জিজিয়া কর ছিল। নেক্সট হচ্ছে ফিরোজ শাহ তুগলকের উত্তরাধিকারগণ।
এখানের মধ্যে ইম্পর্টেন্ট এত নয়। ছাড়, ফিরোজ শাহ তুগলক পর্যন্ত থাকা আজকে। ক পেজ বাকি রইল বল, ইয়ে ওই পিরিয়ডটাতে, যে পিরিয়ডে তুই পড়ছিস। আচ্ছা, 2টো পেজ বাকি আছে নাকি তার মোট? দেখে নিচ্ছি, ঠিক আছে, একটু তাহলে ওয়েট কর 5 মিনিট আরও। হ্যাঁ, ওকে, দেখছি এখানের মধ্যে আর কি ইম্পর্টেন্ট আছে। তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 1390 সালে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরোজ শাহ তুগলকের উত্তরাধিকারগণ ওই 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 ইয়েতে আছে, যেটা 1390 সালে যে ওই যে ফিরোজ শাহ তুগলকের তৃতীয় পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ ওর সময়ে তৈমুর লং ভারতে আক্রমণ করেন। আর তৈমুর লং নাসিরউদ্দিনের সময়, এবং তৈমুর লংয়ের ভারত আক্রমণ, এই যে তগতাই তুর্কি বংশের বিখ্যাত সামরিক বীর মধ্য এশিয়ার মঙ্গল নেতা নাসিরউদ্দিন মোহাম্মদের সময় ভারত আক্রমণ করেন। তো যাই হোক, এই মঙ্গলরা ছিল এরা, তৈমুর লং। হ্যাঁ, তার মৃত্যুর পর তৈমুর দিল্লিতে প্রবেশ করেন এবং ধন সম্পত্তি লুট করেন। তৈমুর পাঞ্জাব অঞ্চলে খিজির খাঁকে শাসনকর্তা নিয়োগ করেন। তো এই যে তাহলে ওই তৈমুরও ওর ঘর হোম পোস্টিং ভালো ছিল, বাড়ি ঘরে ওইদিকেও সেটেল ছিল। খিজির খাঁকে বললো, ভাই তুই দেখাশোনা কর, যেরকমভাবে কুতুবউদ্দিন আইবককে বলেছিল মোহাম্মদ ঘুরি, ভাই তুই দেখাশোনা কর। যাই হোক, তো তৈমুর খাঁ আপাতত খিজির খাঁকে শাসনভার দিয়ে চলে গেল। এবারে আবার কিছুদিন পরে চীন আক্রমণকালে তৈমুরের মৃত্যু হয়ে গেল। এবারে তৈমুরের ভারতীয় অঞ্চলের প্রতিনিধি মুলতানের শাসনকর্তা খিজির খাঁ দিল্লির সিংহাসন দখল করেন এবং দিল্লিতে তুর্কি শাসনের অবস্থান হয় এবং আফগান শাসন প্রতিষ্ঠিত হয়। তো তুর্কি লাস্ট পর্যন্ত ওই ছিল ফিরোজ শাহ তুগলক, ওখানে তুর্কি শেষ, এবং এরপরে এরা আফগান, মানে এরা পিওর আফগান চলে আসছে এখান থেকে। হ্যাঁ, তো তার নাম ছিল রায়ত ই আলা, প্রধান প্রজা। কার নাম ছিল? এই খিজির খাঁ। নেক্সট হচ্ছে যে মুবারক শাহ। খিজির খাঁয়ের পর সিংহাসনে বসে এবং তিনি ভাদেন দোয়াব অঞ্চলে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার রাজত্বকালে ইয়াহিয়া বিন সরহন্দি বা তারিখ মুবারক শাহ ফরাসি ভাষায় একটি প্রামাণ্য ইতিহাস গ্রন্থ রচনা করেন। তো এই যে ফরাসি ভাষায় ইতিহাস রচনা, যেটা ইয়াহিয়া বিন সরহন্দি বা তারিখি মুবারক শাহী, তো মুবারক শাহই হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আর ইম্পর্টেন্ট কী আছে এখানের মধ্যে? এর মধ্যে ইম্পর্টেন্ট সেরকম কিছু নাই। আলম শাহ দেখ তারপরে। আর 1443 খ্রিস্টাব্দে সৈয়দ বংশ শেষ হয়, আলম শাহ সিংহাসনে তিনি তার সাম্রাজ্য বহলুল লোদির হাতে তুলে দিয়ে বাদাউনে চলে যান। এও চলে যায়, ওখানে ভালো লাগছিল না, মধ্যে ওই বহলুল লোদিকে দিয়ে চলে গেল। তো সৈয়দ বংশের অবসান হলো আর লোদি বংশের সূচনা হলো। নেক্সট পেজ নাম্বার 1.3.68-এ ওখানে আছে লোদি বংশ 1526 পর্যন্ত, মানে বাবরের সাথে যুদ্ধ হবে ওইখান পর্যন্ত। লোদিরা ছিল আফগান বংশীয়। সৈয়দদের পরে দিল্লির সিংহাসনে বসেন লোদিরা, তারাই হলো দিল্লির সিংহাসনে প্রথম আফগান, এবং তাদের পূর্বসূরে তখনই মানে এর আগে সবাই তুর্কি ছিল। তো আপাতত স্টার্টিং হচ্ছে বহলুল লোদি দিয়ে, যে হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা, এবং একে বলছিল যে সাম্রাজ্য দিয়ে চলে গেলাম আলম শাহ। তো আপাতত এই লোদি বংশের প্রতিষ্ঠাকে বহলুল লোদি। নেক্সট ওই পেজে আছে তার মৃত্যুর পর সিকান্দার লোদি রাজা হচ্ছে এই যে সিকান্দার লোদিতে আছে, হ্যাঁ সিকান্দার লোদিতে আছে গজি সিকন্দরি। হ্যাঁ, জমি পরিমাপের ব্যবস্থা প্রচলন করে 32 সংখ্যার, এটা ওই সিকান্দার লোদি। তাহলে দুটো আছে, একটা হচ্ছে এই যে জমি পরিমাপ ব্যবস্থা 32 সংখ্যার, সেটা হচ্ছে সিকান্দার লোদি। আরেকটা ছিল জমি পরিমাপ ব্যবস্থা স্টার্ট করেছিল, ও ছিল সম্ভবত বলবন বোধহয়, আমি দেখে নিচ্ছি একবার। গিয়াসউদ্দিন বলবন, না যা আলাউদ্দিন খিলজি, ওখানে দেখছি একবার। আলাউদ্দিন খিলজি ভূমি পরিমাপ করে নগর অর্থে ভূমিরাজস্ব ব্যবস্থা, না ওই আলাউদ্দিন খিলজি ভূমি পরিমাপ করে নাই, ও ওই ভূমি রাজস্ব বা ট্যাক্সটা করেছিল, স্ট্রং করেছিল। তো আপাতত এই যে 32 সংখ্যা জমি পরিমাপ, এটা সিকান্দার লোদি সম্বন্ধেই বলে, ঠিক আছে।
তো জমি পরিমাপ একটাই আছে, সেটা হচ্ছে শ্রীকান্ত লোধি। নেক্সট হচ্ছে গুলরুখি ছদ্মনামে ফার্সি কবে দিতেন, এই ছদ্মনাম ছিল গুলরুখি, শ্রীকান্ত লোধি। আর নেক্সট হচ্ছে কুতুব মিনার মেরামত করেন, আর তার মৃত্যুর পর ইব্রাহিম লোধি সিংহাসনে বসেন, এবং ইব্রাহিম লোধি সিংহাসনে বসবে এবং বাবরের সাথে যুদ্ধ হবে। হ্যাঁ, এইরকম ব্যাপারটা আসবে। তো ইব্রাহিম লোধি দেখ, তারপর আছে তো ইব্রাহিম লোধি সম্বন্ধে আর কি আছে, স্টার্টিং বলছি ওই পেজেই দেখ ডান দিকে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবার কাছে ইব্রাহিম লোধি পরাজিত নিহত হন। আসলে ব্যাপারটা এরকম ছিল, পাঞ্জাবের যে শাসনকর্তা ছিল দৌলত খাঁ লোধি এবং সুলতানের এই যে ইব্রাহিম লোধির যে দাদু ছিল ও গুজরাটের শাসনকর্তা আলম খাঁ লোধি, ওরা দুজনে মিলে বাবর বলছে, ভাই বাবর এক কাজ করো, তুমি না ইয়েকে আক্রমণ করো, ইব্রাহিম লোধিকে আক্রমণ করো। ইব্রাহিম লোধির দাদু আর পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ এই দুজন মিলে গিয়েছিল বাবরকে আনতে, যে চলো ইব্রাহিম লোধিকে তুমি মারবে, ওখানে রাজা হবে। নাহলে ও ভালো রকম জায়গা দখল করে আছে, ওর বাবা আগে থেকে শ্রীকান্ত লোধি ভালো রকম জায়গা দখল করেছিল। তো 1526 খ্রিস্টাব্দে পানিপথ প্রথম যুদ্ধে বাবার কাছে ইব্রাহিম লোধি পরাজিত হন, নিহত হন। ভারতবর্ষে 3 শতাব্দী অধিকারী স্থায়ী দিল্লি সুলতানের পতন ঘটে এবং মুঘল যুগের সূচনা হলো এখান থেকে, মুঘল যুগের সূচনা। নেক্সট আর কি মনে আছে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট না, এখান থেকে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। আচ্ছা, এরপর আর কটা পেজ আছে দেখতো, এই পিডিএফটা তো লাস্ট পেজ, এইটাই তাই তো? ওকে, বাকি এগুলো যেগুলো দেওয়া আছে না, ঈশ্বরের ছায়া, হ্যাঁ, মঙ্গল আক্রমণ জন্য বিপর্যস্ত, জিজিয়া কর, এগুলো আগেই আছে। আপাতত আর কিছু এটাতে ইম্পর্টেন্ট নেই, শুধুমাত্র এইটা একবার রিভাইজ করবি। হ্যাঁ, একবার দুবার রিভাইজ করবি এবং যথেষ্ট ঠিকঠাকভাবে বুঝিয়েছি, কারণ এইগুলো না কনফিউজিং টাইপের। হ্যাঁ, তো অবশ্যই পড়বি। ঠিক আছে, তাহলে বিশ্বজিৎ আজকে আপাতত এত দূরই রাখলাম। কালকে আমি আগে থেকে মেসেজ করে দেবো, দুপুরে হবে না করা, আশা করি দুপুরেই হবে ক্লাস। ঠিক আছে, ওকে। তোদের সানডে আমি আগে থেকে বলে রাখছি, সানডে অফ থাকবে শুধুমাত্র, মানে এই সপ্তাহটাতে। জানি না শনিবার অন থাকবে কিনা, আমি বলে দেবো তবুও। দেখ, আমি মাঝে মাঝে অফ হচ্ছে, আমি ওই জন্য জানি যে অফ হবে, আমি ওই জন্য যেদিন আমি স্টার্টিং থেকে যবে আমি সময় পেয়েছি আমি তবে ক্লাস করে দিয়েছি, যাতে মানে পরে পড়াশোনা গ্যাপ না যায়। তো ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে যথেষ্ট কোর্সগুলো কমপ্লিট করে দিই, দরকার আমি এক্সট্রাও করে দিই। ঠিক আছে, তাহলে আজকে এক কাজ করবি, 6:15 থেকে না আবার জিকে ক্লাস হবে, যে পাঁচ তো অন হবে। ঠিক আছে, 6:15 থেকে 7:30 পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, তো 6:15 থেকে 6:30, 7:30। ওকে, ঠিক আছে, লেফট হয়ে যায় তাহলে নেক্সট 6:15। ওকে, ঠিক।